আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 33 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রুহি বিছানার এক কোণে বসেছিল, ফোন হাতে। পর্দায় বারবার একই নাম ভেসে উঠছে, রায়হান। অনবরত কল করছে, কিন্তু অপাশ থেকে কোনো সাড়া নেই। আজ 8 দিন হতে চললো, তবুও রায়হানের সাথে যোগাযোগ নেই। বুকের ভেতর ভয় আর অভিমানের ঝড় বইছে। দিনভর অনেক কিছু ঘটেছে, ভেতরে ভেতরে ভেঙে পড়লেও একটা জায়গায় এসে রুহির মন যেন শান্তি পাচ্ছে। বিয়েটা ভেঙে গেছে, সেই বন্ধনটা হলে আজ হয়তো সবকিছু আরো জটিল হয়ে যেত। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ হলো, চমকে উঠলো রুহি। ধীর পায়ে উঠে দরজা খুলতেই সামনে সাইমন দাঁড়িয়ে আছে দেখে হতবাক হয়ে গেল। তারপর বলল, দা ভাই, তুমি তুমি এখানে? বিস্মিত গলায় বলে উঠল রুহি। গভীর স্বরে একটি শব্দ উচ্চারণ করলো সাইমন। রুহি সরে গিয়ে পথ করে দিল, তারপর বলল, ভিতরে আসো দা ভাই। সাইমন ভেতরে ঢুকে এসে সরাসরি বিছানার উপর বসে পড়লো। চোখের ইশারায় রুহিকে পাশে বসতে বলল। অকারণ এক অজানা ভয় জেগে উঠলো রুহির ভেতরে। হঠাৎ কেন দা ভাই তার রুমে এসেছে? কি বলবে ওকে? তবুও ধীরে ধীরে এগিয়ে সাইমনের পাশে বসলো রুহি। সাইমন হাত বাড়িয়ে রুহির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। গম্ভীর অথচ কোমল কণ্ঠে বলল, সরি। রুহি থমকে তাকালো, তারপর বলল, সরি? তুমি বলছো কেন সরি দা ভাই? সংক্ষিপ্ত উত্তর এলো, আজকের জন্য। রুহি মাথা নাড়ালো, তারপর বলল, বাদ দাও এসব। তুমি যা করেছো একদম ঠিক করেছো। আমি খুশি হয়েছি। এই বিয়েটা ভেঙে গেছে, ভালোই হয়েছে। গলার কাপড় নিয়ে একটু থেমে আবারও বলল রুহি, দা ভাই একটা কথা বলবো। সাইমন গভীর চোখ স্থির হলো ওর উপর, তারপর বলল, কি কথা? হঠাৎ মাথা নিচু করে রুহি বলল, আমি একজনকে ভালোবাসি। সাইমনের ভ্রু কুঁচকে গেল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, তাহলে এই বিয়ের মানে কি ছিল? বিয়েতে হ্যাঁ বলেছিলি কেন? রুহির চোখ ভিজে উঠলো, টপ টপ করে গাল বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। তারপর বলল, আমি রাজি ছিলাম না দা ভাই, কিন্তু বড় আব্বুর সামনে কিছু বলতে পারিনি। সাইমন আবারও প্রশ্ন ছুড়ল, এবার কঠিন সূত্রে। তারপর বলল, ছেলেটাকে? রুহি চুপ করে মাথা নিচু করে রইল, কোনো শব্দ বের হলো না। সাইমনের কণ্ঠ আবারও গভীর করলো, তারপর বলল, ছেলেটাকে জিজ্ঞেস করেছি আমি, নামটা বল। কাঁপতে কাঁপতে অবশেষে উত্তর দিল রুহি, বলল, রায়হান ভাই। এক মুহূর্ত নীরবতা, তারপর সামনে ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে শোনা গেল, যখন তোরা একে অপরকে ভালোবাসিস তখন সবার সামনে তোদেরকে সেটা প্রকাশ করতেই হবে। রুহি হাউমাউ করে কেঁদে উঠলো, তারপর বলল, রায়হান ভাই আমার সাথে কথা বলছে না অনেকদিন। আমি বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। সাইমন এবার বোনকে শক্ত করে জড়িয়ে নিল, হাত দিয়ে কাঁধ আগলে নিয়ে ফিসফিস করে বলল, ডোন্ট ক্রাই, আমি আছি তো। রুহি বুক ভরে হাহাকার তুললো, মাথা নামিয়ে সাইমনের বুকে লেগে রইল, তারপর বলল, দা ভাই, আমি রায়হানকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। সাইমন এবার শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, বিয়ের জন্য তৈরি হও, আমি সব দেখছি, কাল তোদের বিয়ে। রুহি বিস্মিত চোখে তাকালো, তারপর বলল, কিন্তু রায়হান ভাই তো ফোনই ধরছে না। সাইমন মাথায় হাত বুলিয়ে দিল, চোখে ভরসা ঝরে পড়ছে। তারপর বলল, আমি বলেছি তো আমার উপর ছেড়ে দে, কাল তোদের বিয়ে হবে। এই কথাগুলো বলে সাইমন ধীরে ধীরে উঠে দাঁড়ালো, দরজার দিকে হাঁটতে লাগলো। বেরিয়ে যাওয়ার সময় থেমে রুহির দিকে শেষবার তাকালো, তারপর নিঃশব্দ রুম ছেড়ে চলে গেল। রুহি একা হয়ে গেল, বিছানায় ধপ করে বসে পড়লো। তারপর নিজের শরীরটা ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লো। দুই হাত জোর বুকে কষ্ট করে বুকের ভেতর জমে থাকা কষ্ট বেরিয়ে আসছে স্রোতের মতো। ও বুঝতে পারছে না কেন চোখে এত জল জমছে। প্রিয় মানুষটাকে অবশেষে পাবে সেই আসার জন্য, নাকি দীর্ঘদিনের অভিমান আর যন্ত্রণার জন্য? শুধু জানে আজ কান্না থামছেই না। নিজের ঘরে ফিরে এসে সাইমন ফোনটা হাতে তুলে নিল, গম্ভীর চোখে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর রায়হানের নাম্বার ডায়াল করলো। অন্যদিকে রায়হান তখন বেলকনিতে দাঁড়িয়ে আছে। আকাশ অন্ধকার, চারপাশ নিস্তব্ধ, কিন্তু বুকের ভেতর ঝড় বইছে। আঙ্গুলের ধারা জ্বলন্ত সিগারেট থেকে নিকোটিনের ধোঁয়া ধীরে ধীরে ভেসে যাচ্ছে বাতাসে। রুহির বিয়ের কথা শোনার পর থেকেই সিগারেট তার সঙ্গী হয়ে গেছে। এর সাথে যোগ হয়েছে মদের নেশা, প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। রুহিকে ভালোবেসেছে প্রাণের চেয়েও বেশি, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার সাহস দেখাতে পারেনি কখনো। বড় মামা, যিনি বাবার মতো স্নেহ দিয়ে ওকে বড় করেছে, যার চোখে নিজের জন্য অগাধ সম্মান, সেই মানুষটার সম্মান নষ্ট হোক এটা কোনোভাবেই চায়নি রায়হান। তাই রুহির থেকে নিজেকেও সরিয়ে নিয়েছে। প্রতিদিন নিজেকে কাপুরুষ মনে হয়, কারণ সে নিজের ভালোবাসাকে অন্য কারো হতে দেখার যন্ত্রণা সহ্য করে যাচ্ছে। সে আসলেই কাপুরুষ। রুহিকে আগেই ব্লক করে রেখেছিল যাতে তার খোঁজ না পায়, কিন্তু আজ হঠাৎ ফোন অন করতেই অসংখ্য মিসড কল, মেসেজের নোটিফিকেশন এসে ভেসে উঠলো স্ক্রিনে। প্রতিটি মেসেজের রুহির আর্তনাদ, প্রতিটি কলে বুক ভেঙে যাওয়ার ব্যথা। ছবিগুলো দেখে বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল। অন্য ছেলের পাশে তার প্রিয় রুহি বসে আছে। রায়হানের হাত কাঁপতে লাগলো, চোখ ভিজে উঠল। সে যেন আর সহ্য করতে পারছে না, তাই আরো একটা টান দিল সিগারেটে। ধোঁয়া উড়িয়ে আকাশের দিকে তাকালো। এমন সময় হঠাৎ তার ফোন বেজে উঠলো। চমকে উঠলো রায়হান। স্ক্রিনে ভেসে উঠলো, দা ভাই। কপালে ভাঁজ পড়লো। সাইমন সচরাচর কাউকে ফোন করে না, বিশেষ করে তাকে তো কোনো কারণ ছাড়া। হঠাৎ আজ কেন? বুকের ভেতর ধকধক শুরু হলো, মাথায় অদ্ভুত চিন্তা ঘুরতে লাগলো। তারপর বলল, কিছু কি হয়েছে? ও বাড়িতে কোনো বিপদ ঘটেছে? ভাইয়াকে এখন ও বাড়িতে এসেছে? দ্রুত ফোনটা রিসিভ করলো, তারপর বলল, আসসালামু আলাইকুম দা ভাই, কেমন আছো? ওপাশ থেকে ঠান্ডা অথচ কড়া গলায় ভেসে উঠলো, ওয়ালাইকুম আসসালাম, তুই কোথায় এখন? রায়হান কেঁপে উঠলো প্রশ্ন শুনে, তারপর বলল, কেন ভাইয়া, কিছু হয়েছে? সাইমনের কণ্ঠস্বর এবার আরো দৃঢ় হলো, তারপর বলল, তুই যেখানে আছিস কাল সকালে তোকে এ বাড়িতে দেখতে চাই। আমি ঘুম থেকে ওঠার পর যদি তোকে না দেখি, তাহলে যেখানে আছিস সেখান থেকে তুলে আনবো। কথাগুলো বজ্রপাতের মতো কানে বাজলো। রায়হানের বুক কেঁপে উঠলো, গলা শুকিয়ে এলো। তারপর বলল, দা ভাই,
ভাই এত রেগে আছো কেন, কি হয়েছে? সাইমন কোনো ব্যাখ্যা দিল না, বরং আবারও হুঁশিয়ারি দিল। তারপর বলল, তোকে যা বলেছি তাই করবি, এর বেশি একটাও শব্দও শুনবো না। রায়হানের বুক হাহাকার তুললো, চোখের কোণে জমে উঠলো পানি। ধরা গলায় বলল, আমি ওই বাড়িতে আসতে পারবো না দা ভাই। সাইমন এবার কণ্ঠে তীব্র রাগ মেশালো, তারপর বলল, কেন? যাকে ভালোবাসিস তার কথা যখন সবার সামনে বলার সাহস নেই, তার অনুভূতির কোনো মূল্য নেই, তাহলে তোকে সামনে থেকে ওর বিয়ে দেখতে কি সমস্যা? তোকে সামনে থেকে ওর বিয়ে দেখতে হবে, বুঝেছিস? রায়হান স্থবির হয়ে গেল, মনে হলো বুকের ভেতর ঢেউ আসছে পড়ছে। দা ভাই সব জেনে গেছে? রুহি নিশ্চয়ই বলে দিয়েছে। গলাটা কেঁপে উঠলো, কাপা কাপা গলায় বলল রায়হান, আমি পারবো না দা ভাই, আমি পারবো না। পাশ থেকে এক মুহূর্ত নীরবতা, তারপর সাইমনের দীর্ঘশ্বাস শোনা গেল, গভীর অথচ অন্যর কণ্ঠস্বর কানে এলো। তারপর বলল, লাস্টবার বলছি, কাল সকালে তোকে আমি এখানে দেখতে চাই। একথার সাথে সাথেই কল কেটে দিল সাইমন। তারপর বলল, হ্যালো হ্যালো দা ভাই। রায়হান মরিয়া হয়ে ডাকলো, কিন্তু ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না। ফোনটা হাতে মুঠো করে দপ করে মেঝেতে বসে পড়লো, আকাশের দিকে তাকালো, বুক ফেটে কান্না এলো, চোখে জল এলো না। যন্ত্রণা এতটাই গভীর যে অশ্রু শুকিয়ে গেছে। দুহাত তুলে প্রার্থনা করলো, হে আল্লাহ, আমি আর পারছি না, আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দাও। ভোরের আকাশে মৃদু আলো ছড়িয়ে পড়েছে, চারপাশে পাখির কিচিরমিচির। দূরে কোথাও মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের সমুদ্র ধ্বনি। সেই ধ্বনি নাফিসার কানে পৌঁছাতেই চোখ খুলল সে। চারপাশে একবার তাকিয়ে দ্রুত বিছানা ছেড়ে উঠল। রুমের জানালা খুলতেই ঠান্ডা সকালের হাওয়া ভেতরে ঢুকে এলো। নাফিসার বুক ভরে উঠল শান্তি আর প্রশান্তিতে। হাওয়ায় যেন নতুন দিনের বার্তা লুকিয়ে আছে। তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে উজু সেরে এলো, তারপর নামাজে দাঁড়ালো। প্রতিটি রাকাতে মন ভরে দোয়া করলো, সিজদায় কেঁদে ফেললো। নিজের মনের সব চাওয়া পাওয়া, সব ভয় অভিমান, সব স্বপ্ন আল্লাহর কাছে সঁপে দিল। মোনাজাত শেষে ধীরে ধীরে হাত মুখে বুলিয়ে নিল। তার কাছে এই মুহূর্তটা একেবারে বিশেষ, যেন মনের ডায়েরি আল্লাহর কাছে খোলা হলো। ভরসা আছে তিনি শুনবেন এবং একদিন তার ফিডব্যাকের সব দিয়ে দেবেন। নামাজ শেষ করে কিছুক্ষণ তসবি পড়লো, কোরআনের আয়াত পাঠ করলো। মনটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। তারপর পড়ার টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসলো। আলমারির উপর রাখা নিজের ডায়েরিটা বের করে নিল। ডায়েরির পাতায় কলম ছোঁয়া মাত্রই যেন মনের সব কথা উতলে উঠলো। নাফিসা লেখা শুরু করলো নিজের ভেতরে দুটানা ভালোবাসা, ভয় আর কৃতজ্ঞতা নিয়ে। সে লিখতে শুরু করলো, প্রিয়, নাম তো বলি না, কারণ জানোই তো, তোমার নাম একা ডাকলেই বুকের মধ্যে এক অদ্ভুত আলোড়ন ওঠে। নামহীনই ভালো। চিঠি শব্দটা খুব অদ্ভুত না? কাগজে লেখা কিছু অক্ষর, অথচ কখনো কখনো একটা গোটা জীবন আটকে থাকে তার ভিতর। আমার জীবনেও একটা চিঠি এসেছিল জানো, আমার 14 বছর বয়সে একটা চিঠি এসেছিল। কোনো ডাকপিয়ন দিয়ে নয়, আসলে সেটা ছিল এক অদৃশ্য ডাকপিয়ন, যাকে পাঠিয়েছিল আসমানের একাকিত্ব। হ্যাঁ, 14 চিঠি। তুমি এসেছিলে আমার জীবনে এক চিঠির মতো, ধীরে ধীরে খুলে পড়ার মতো, শব্দে শব্দে রহস্যময়, লাইন লাইন জুড়ে কাঁপন জাগানো। আমি বুঝিনি তখন এই আগমনের মধ্যে লুকিয়ে আছে আমার পৃথিবী বদলে দেওয়ার বার্তা। তুমি ছিলে এক টুকরো সূর্যালোক, আমার মেঘঢাকা জীবনের কোনো এক কোনায় আলোর মতো নেমে এসেছিলে। তোমায় দেখে প্রথম যে অনুভবটা হয়েছিল, সেটা কোনো প্রেমিক কবি লিখে বোঝাতে পারবে না। তুমি তখন ছিলে শুধু চিঠি, আদ্যপান্ত পরিচিত, অথচ অন্তরের কোথাও যেন চেনা চেনা। আজ যখন মনে করি 14 বছর বয়সের আমি কোনো প্রাপ্তির অপেক্ষায় ছিলাম না, তবুও তুমি এলে, কোনো কারণ ছাড়াই, কোনো প্রতিশ্রুতি ছাড়াই, তবুও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠলে। ঠিক যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো বিশেষ চিঠি, যার উত্তর আমৃত্যু দিয়ে যেতেও দ্বিধা করব না। তুমি আসার পর আমি শুধু মানুষ হইনি, আমি পূর্ণ হয়েছি। ভুলগুলো শিখেছি, অপেক্ষাগুলো বুঝেছি, ভালোবাসা কাকে বলে সেটা অনুভব করেছি। তুমি এখনো জানো না, তোমার চোখে চোখ পড়লে আমার ভেতরের সব শব্দ কাঁপতে থাকে। তোমার চুপ থাকা যেন কোনো চতুর্দশ পাতার অদেখা অংশ, যেটা না পড়লে চিঠিটা অসম্পূর্ণ থেকে যায়। তুমি জানো না, তোমাকে দেখলেই কেমন মনে হয় আমার সব প্রার্থনার উত্তর বুঝি তোমার বুকের ভেতর কোথাও গোপনে লেখা আছে। আমি তোমাকে ভালোবাসিনি, তোমাকে আমি বিশ্বাস করেছি, তোমাকে আমি জপেছি, তোমাকে আমি আল্লাহর দেওয়া এক বিশেষ চিঠি মনে করেছি, যেটা কাদায়ও হাসায়ও কিন্তু ফেলে রাখা যায় না। তুমি 14 চিঠি, আমার জীবনের একমাত্র মঞ্জুর চিঠি। ভালো থেকো, ততদিন তুমি আমার চিঠির মতো পড়তে পারো নিজেকে, ততদিন আমার সমস্ত গল্প তোমার নাম লুকিয়ে রাখবো। তোমার পিচ্চি নাফিসা। লেখা শেষ করে নাফিসা কলমটা ডায়েরির উপর রাখলো, দীর্ঘশ্বাস ফেলে বুক হালকা করার চেষ্টা করলো। তারপর নিজের পড়ার বই বের করে নিল, পড়ার টেবিলে বসে মনোযোগ দিল অধ্যায়ে। কিছুক্ষণ পর পড়া শেষ হলে স্বাভাবিক নিয়মেই উঠে দাঁড়ালো। প্রতিদিনের মতো আজও ভোরবেলা রুটিনটা এক, পড়াশোনা শেষ করে আফিয়া বেগমের রুমে যাওয়া, ওনার সঙ্গে চা খাওয়া আর কিছু গল্প গুজব করা, তারপর নাস্তা সেরে কলেজে যাওয়ার প্রস্তুতি নেওয়া। আজও একই ভঙ্গিতে নাফিসা নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে হাঁটছে। ঠিক সেই সময় পাশের রুমে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। সাইমনের রুমের দরজা আধো খোলা, ভেতরে রায়হান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সামনে সাইমন জিম সেরে মাত্রই বেরিয়েছে, গায়ে ঘাম ঝরছে, হাতে সাদা টাওয়েল দিয়ে মুখ মুছছে, বুক ভরা দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে আছে যেন পাহাড়। ঘাম মুছে নিয়ে আলমারি থেকে একটা কালো জ্যাকেট বের করলো, ধীরে ধীরে গায়ে চাপলো, তারপর রায়হানের দিকে চোখ মেলে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, নিচে চলো আমার সাথে, আব্বু আর ছোট আব্বু স্টাডি রুমে ওয়েট করছে আমাদের জন্য। রায়হান
রায়হান চমকে মাথা তুললো, তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। তারপর বলল, ভাইয়া মামুদের কাছে যাবো মানে কেন? সাইমন ঠান্ডা অথচ ধীর স্বরে জবাব দিল, বেশি কথা বলা আমার পছন্দ না জানিস, নিচে চল গেলেই বুঝবি। এই কথা বলে সাইমন ধীর পদক্ষেপে দরজার বাইরে বের হলো। বাধ্য ছেলের মতো মাথা নিচু করে রায়হান ওর পেছনে হাঁটা ধরলো। রুম থেকে বের হতেই সামনে এসে পড়লো নাফিসা। মুখোমুখি হয়ে পড়তেই অস্বস্তি জমলো। নাফিসার চোখ অনিচ্ছা সত্ত্বেও সাইমনের দিকে গেল, সঙ্গে গত রাতের অভিমান আবারও বুক ভরলো। ঠোঁট চেপে কিছু না বলে উল্টো দিকে হাঁটতে লাগলো। তারপর বলল, এই পিচ্চি দাঁড়াও। সাইমনের গম্ভীর গলা শুনে থেমে গেল নাফিসার কদম। সাইমন রায়হানের দিকে তাকিয়ে বলল, তুই আগে নিচে যা, আমি আসছি। রায়হান মাথা নেড়ে নিচে নামতে শুরু করলো। যাওয়ার সময় হালকা মুচকি হাসি দিল নাফিসার দিকে। জবাবে নাফিসাও এক ফোঁটা মিষ্টি হাসি দিয়ে ফিরিয়ে দিল। সাইমন নাফিসাকে ডাকলো, তারপর বলল, এদিকে আসো। নাফিসা সাইমনের দিকে এগোলো না, বরং উল্টো পাশে ঘুরে হাঁটতে শুরু করলো। অভিমানী মনের জেদ মাথা নাড়তে দিল না। সাইমন ওর দিকে তাকিয়ে বিরক্তিতে কপাল কুচকালো, তারপর দ্রুত পা বাড়িয়ে ওর হাত ধরে টেনে নিজের কাছে নিল। নাফিসার শরীর একেবারে ধাক্কা দিয়ে মিশে গেল ওর বুকের সাথে। সাইমন ফিসফিস করে বলল, দিন দিন তুমি জেদি, একদম জেদি হচ্ছ। অপ্রস্তুত নাফিসা চমকে উঠলো, তারপর ছটফট শুরু করলো ছাড়া পাওয়ার জন্য। তারপর বলল, ছাড়েন, কেউ চলে আসবে, খারাপ ভাববে। তো ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টের লিংক কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।